বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েই আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি প্রথমেই তোমাদের আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, বাবুল স্যার নামে বেশি পরিচিতি। বিএসসি বিএড ম্যাথ বিজ্ঞান, MSS ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আজকে আমার যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটি হলো নবম ও দশম শ্রেণীর জন্য অধ্যায় 13 সসীম ধারা। আলোচ্য বিষয় তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমি অনুক্রম কী, ধারা কী ও সমান্তর ধারার সূত্র এবং এই সূত্রের সাহায্যে আমি কিছু সমস্যার সমাধান করব বন্ধুরা। তো এই অনুক্রম ধারা বোঝানোর আগে আমি তোমাদের কিছু টপিকস নিয়ে আলোচনা করতে চাই, যেগুলি খুবই আমরা অহরহ ব্যবহার করি। যেমন আমরা ক্লাসে যখন রোল নাম্বার কল করি 1 2 3 4 এভাবে করি বন্ধুরা, তোমরা তো জানো। আমরা 1 2 3 4 5 6 করে থাকি না বন্ধুরা? অথবা তোমরা নিচের ক্লাসে পড়ছো যে জোড় সংখ্যা 2 4 6 8 10 এইভাবে চলছে। আবার 1 3 5 7 9 এরকম আরও অনেকগুলো সংখ্যা আমরা লিখতে পারি। এমনও আবার লিখতে পারি যে 1 3 7 10 12 ইত্যাদি। এখানে আর ডট হবে না, যাকে এভাবে আরও অনেক কিছু লেখা যাবে। একটু খেয়াল করো বন্ধুরা, এইখানে এগুলি স্বাভাবিক সংখ্যা, প্রত্যেকটা 1 1 করে বৃদ্ধি পেয়েছে। দেখো, এর চেয়ে 1 বেশি। আর এখানে জোড় সংখ্যায় 2 করে বৃদ্ধি পেয়েছে, এখানে বিজোড় সংখ্যায় 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই কয়েকটা বিষয় হলো একটা বিশেষ নিয়ম মেনে চলছে। অর্থাৎ এই যে প্রথম দ্বিতীয়, এগুলো আমরা বলতে পারি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। এই যে পাশাপাশি পদগুলোর মধ্যে একটা সুন্দর একটা নিয়ম কাজ করতেছে। কি নিয়মটা দেখো, 2 বিয়োগ 1 1 হচ্ছে। আবার আমি এই দুইটা যদি বিয়োগ করি, 3 বিয়োগ 2 1 হচ্ছে। আবার এই পাশাপাশি দুইটা দেখি, 4 বিয়োগ 3 1 হচ্ছে। তার মানে কি, প্রত্যেকটার বিয়োগফল একই হচ্ছে, একটা বিশেষ নিয়মে মেনে চলছে। আবার বন্ধুরা দেখো, এই যে এই স্টেপটা দেখো, এইখানেও 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 10 থেকে 8 বিয়োগ করলে 2। আবার এখানে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2। তার মানে কি, একটা বিশেষ নিয়ম কাজ করতেছে। এইখানে কিন্তু এই নিয়মটা কাজ করতেছে না। 3 বিয়োগ 1 2, আবার 7 বিয়োগ 3 4, আবার 10 বিয়োগ 7 3। তার মানে এটা রোল নাই, এটা কোনো নিয়ম নাই, নিয়ম বহির্ভূত একটা জায়গা। এই যে সংখ্যাগুলো, এটা ঊর্ধ্বক্রমে আছে, বাট উপরের মতো নিয়ম নাই। আরও এরকম কিছু সংখ্যা আছে, দেখো বন্ধুরা, 2 4 8 16 32। এই যে এখানে একটা আমি লিখলাম, এটাও একটা বিশেষ নিয়মে। এখানে কিন্তু বিয়োগ ফল মিলতেছে না, বাট 4 বিয়োগ 2 2, 8 বিয়োগ 4 4, আবার 16 বিয়োগ 8 হচ্ছে 8। কিন্তু এটার মতো তো আর মিলতেছে না। এই যে উপরে আমি এই 3টা উদাহরণ দিলাম, এই 3টাই সিমিলারিটি রেজাল্ট আসে বিয়োগফল। এখানে বিয়োগফল সিমিলারিটি নাই। কিন্তু এবার ভাগ করে দেখি তো আমরা একটু বন্ধুরা, এগুলো কিন্তু ভাগ করলে আবার 1 ফল আসবে না। আবার এগুলো একটু ভাগ করে দেখি, 4 ভাগ 2, অর্থাৎ এগুলা প্রথম পদ দ্বিতীয় পদ, পাশাপাশি দুইটা পদ, ভাগ করলে ফল 2 আসে। আবার 8 ভাগ 4
2 আসে, 16/8 2 আসে। তার মানে এটাও একটা বিশেষ নিয়ম, অর্থাৎ পাশাপাশি দুইটা পদের মধ্যে আমি ভাগ করলে একই ফল পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এই যে 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 অনুক্রম সবগুলাই একটা অনুক্রম, ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়। কিছু অনুক্রম একটা বিশেষ নিয়ম মানে, তার মানে পাশাপাশি দুইটি পদের বিয়োগফল একই পাচ্ছি। আবার আমরা কিছু কিছু বিয়োগফল একই পাচ্ছি না, অর্থাৎ ভিন্ন হচ্ছে। এটা নিয়ম বহির্ভূত। যেমন এখানে আমি একটা দেখিয়েছি, এটা নিয়ম বহির্ভূত। এইবার আবার নিচে কিছু সংখ্যা লিখেছি, এই যে ভাগফল একই হয়েছে, এরকম এটাও একটা বিশেষ নিয়ম মানছে, অর্থাৎ প্রত্যেকটার ভাগফল একই। আর এটাই মানতেছে না, তাহলে আমরা বুঝব যে সবগুলাই অনুক্রম, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আমরা যে সংখ্যাগুলো লিখি এগুলো হলো অনুক্রম। কিন্তু এই অনুক্রমগুলোর মধ্যে যদি একটা বিশেষ নিয়ম থাকে, অর্থাৎ পাশাপাশি আমি যে কোনো মাঝখান থেকে নিলাম, এই যে পাশাপাশি এখান থেকে নিলাম, সবগুলার বিয়োগফল যদি একই হয় অথবা ভাগফলও যদি একই হয়, তখন সেইগুলোকে আমরা বলবো, সবগুলোকে বলবো অনুক্রম। তাহলে এখানে যতগুলো আছে সবই অনুক্রম। কিছু অনুক্রম আছে একটা রোল মানছে, আর কিছু অনুক্রম আমরা একটা অনুক্রম দেখছি রোল মানে নাই। এরকম আরও উদাহরণ দেওয়া যায় যেগুলি রোল মানবে না। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাগুলো যদি আমরা ছোট থেকে বড় লিখি, বড় থেকে ছোট লিখি, সেই সংখ্যাগুলো হলো একটা অনুক্রম। কিন্তু অনুক্রমগুলো আমরা দেখলাম কিছু নিয়ম নীতি মেনে চলে আর কিছু মেনে চলে না। এইবার যে অনুক্রমগুলা নিয়ম নীতি মেনে চলে, তাহলে আমরা অনুক্রম, বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছি যে অনুক্রম কি। অনুক্রম ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সংখ্যাগুলো সাজিয়ে নিব, সাজিয়ে নিলেই একটা অনুক্রম হলো। কিছু অনুক্রম এই যে আমি উদাহরণের সাহায্যে বুঝালাম, এরকম নিয়ম যদি মেনে চলে তাহলে সেটা হলো অনুক্রম। এই অনুক্রমগুলো এবার ধারা কি, তাহলে অনুক্রম সম্পর্কে আমি তোমাদের বুঝাইতে পারলাম। এবার একটু ধারার বিষয়ে একটু দেখি। দেখো বন্ধুরা, একটু ধারার বিষয়ে আসি। এই অনুক্রমগুলোকে যদি আমি যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করি, এই যে আমি প্রথমে দেখাচ্ছি, এটা যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, এইভাবে যাচ্ছে। আমি 2 নাম্বারটা যোগ করে দেখাচ্ছি, 2, 4, 6 এরকম যোগ করে যাচ্ছে। এরকম অনেকগুলা, যেমন 2, 4, 8 যোগ 16। এই যে অনুক্রমগুলো যখন আমি যোগ চিহ্ন দিয়ে লিখছি, তখন এর নাম হয়ে গেছে ধারা। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে অনুক্রম থেকেই ধারার জন্ম হয়েছে। আর অনুক্রম, যে অনুক্রমগুলো বিশেষ নিয়ম মেনে চলে, সেগুলো যদি আমি যোগ চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, তখন সেটা ধারা রূপান্তরিত হয়। এবার আসা যাক, ধারা গুরুত্বপূর্ণ। তোমাদের এই নবম দশম শ্রেণীতে 2 ধরনের ধারা নিয়ে আলোচনা হয়েছে। আমি সেই 2 ধরনের ধারার বিষয়ে কিছু তোমাদের দেখাতে চাই। ধারা গুরুত্বপূর্ণ ধারা, গুরুত্বপূর্ণ ধারা। গুরুত্বপূর্ণ ধারা তোমাদের বই যে 2টা আছে, একটা হলো সমান্তর ধারা, সমান্তর ধারা, আরেকটা আছে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। অলরেডি আমি তোমাদের ধারা বোঝাতে গিয়ে এরকম লিখেছিলাম 2, 4, 6, 8। এইটা দেখো বিয়োগফল সমান, সব পাশাপাশি 2টা পদের বিয়োগ করলে সমান। 4 বিয়োগ 2, 2, 6 বিয়োগ 4, 2, এরকম 8 বিয়োগ 6, 2। তাহলে এরকম যে ধারার পাশাপাশি 2টা পদের পূর্বপদ আর পরপদ,
এর পার্থক্য যদি বিয়োগ করে একই থাকে, সেই ধারাগুলোর নাম দেওয়া হয়েছে সমান্তর ধারা। তাহলে এটা কার উদাহরণ? সমান্তর ধারার উদাহরণ। সমান্তর ধারার উদাহরণ, এটা সমান্তর ধারার উদাহরণ। তাহলে এরকম আরও অনেক হইতে পারে, যেমন 3, 9, 6 করে ডিফারেন্স হচ্ছে, 6 3 9 6 15, 15 আর 6 21, 21, এরকম সমান পার্থক্য নিয়ে এই ধারাটা চলমান। এটা হলো তোমার সমান্তর ধারার আরেকটা উদাহরণ। এইভাবে যেহেতু আজকের আলোচনা আমার সমান্তর ধারার সূত্র, আমি এই সমান্তর ধারা নিয়ে তোমাদের সাথে বাদবাকি সময়টা কাটাতে চাই। তো সমান্তর ধারার, তাহলে আমি অনুক্রম কি, ধারা কি, সমান্তর ধারা এ বিষয়ে বোঝাতে সক্ষম হয়েছি নিশ্চয়ই, তোমরা নিশ্চয়ই বুঝেছ। এবার আমি সমান্তর ধারার কিছু গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। ধারা খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ, জীবনে বহু কাজে লাগবে। পরীক্ষাতে তো আছে, তাছাড়াও বাস্তব জীবনে এই ধারাগুলো খুবই দরকার। সমান্তর ধারার সূত্র, সমান্তর ধারার সূত্র। 1 নম্বরে লিখছি n-তম পদ, n-তম পদ a প্লাস n-1 ইন্টু d Sn n/2 2a প্লাস n-1 ইন্টু d। 3 নম্বর Sn n/2, nটা সুন্দর করে লিখছি, n/2 a প্লাস p। 4 নম্বর n সমান p মাইনাস a d প্লাস 1। এগুলো আমি প্রতীকী অর্থে ব্যবহার করছি। এবার বাংলায় আমি লিখে দিচ্ছি। বন্ধুরা, অনেক সহজ লাগবে এই সূত্রগুলো যখন তুমি ভালোভাবে শিখবে। তোমাদের অনুশীলনের সমস্যাগুলো সমাধানে কোনো কষ্ট হবে না। আমি একটু এখন এই প্রতীকগুলার বাংলাটা একটু পরিষ্কার করছি। এ হলো ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ। এখানে ডি হলো ধারার সাধারণ অন্তর, সাধারণ অন্তর। এইখানে যে সিম্বলগুলো, এন হলো ধারার পদের সংখ্যা, পদ সংখ্যা, পদ সংখ্যা। Sn হলো n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। p আছে এখানে, দেখো শেষ পদ, শেষ পদ বা শেষ পদ বলা যায়, n-তম পদ বলা যায়, n-তম পদ। তাহলে আজকের আমার যে আলোচনার মূল বিষয় ছিল সেগুলি আমি সমাপ্ত করতে পেরেছি। অনুক্রম কী সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, ধারা কী সেটাও বুঝতে পেরেছ। সমান্তর ধারার সূত্রগুলা 1টা 2টা 3টা 4টা দিয়েছি প্রয়োজনীয়। এটা 13 দশমিক অনুশীলনী 13.1 জন্য প্রযোজ্য।
এই অনুশীলনীর যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে এই সূত্রটি যথেষ্ট। তোমাদের পাঠ্য বইয়ে এই সূত্রের প্রমাণগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। আমি পরবর্তী ক্লাসে প্রমাণ করে দেখানোর চেষ্টা করব। আর এইখানে এই পরিচিতিগুলো তোমরা অবশ্যই ভালো করে লিখে নিবে। আমি আর একটু সুবিধার জন্য আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যেমন 3, 7, 11, 15 এরকম দ্বারা 20টি পদ। তাহলে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। তাহলে এটা হবে কোনটা? এইটা হবে এ। তাহলে এ সমান কত হবে? 3। ডি সমান কত হবে? পাশাপাশি দুইটা পদ, 7 - 3 ইকুয়াল কত? 4। এরকম 11 থেকে 7 গেলেও 4 হবে। অথবা তোমরা লিখতে পারো 11 - 4, 11 - 7 সমান 4। তার মানে সবগুলা ডি সমান হবে। বুঝতে পেরেছ? ডি আর পদ সংখ্যা এন। এনে কয়টা পদ লেখা আছে? 20টা। তাহলে আমরা লিখতে পারি এন হইল 20। শেষ পদটা কিন্তু দেওয়া নাই, শেষ পদ দেওয়া নাই। তাহলে শেষ পদ যদি দেওয়া না থাকে, আমরা ওই যে এনের মাধ্যমে বের করতে, শেষ পদ দেওয়া নাই, শেষ পদটা হলো 20তম পদ। তাহলে এই যে এই ব্যাপারগুলো দেওয়া আছে, তাহলে এটার সমষ্টি যদি বের করতে বললো যে 3 নম্বরের সমষ্টি নির্ণয় করো, তাহলে সমষ্টির সূত্রটা হবে আমার এস কত? 20। আর সূত্রটা আমি এটা ইউজ করব, n/2। এন এখানে কত? 20 ভাগ 2, 2 পূরণ এ, এটা কত আছে? 3 যোগ এন মানে 20 -1, ডিটা কত আছে? ডিটা দেওয়া আছে 4, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন এটা ক্যালকুলেট করো। 10, 6 এখান থেকে 1 চলে গেলে 19, 19 গুণন 4, 10, 6 যোগ 4 নং 36-এর 6 হাতে রইল 3, 4 3 7, 76। তাহলে 10 পূরণ 6 6 12 2 হাতে রইল 82, 820। চমৎকার না? আমরা এই যে 3 7 11 যোগ 15 এইভাবে 20টি পদের যোগফল কত হয়, এই সূত্র দিয়ে আমরা ব্যবহার করে আমরা মান বের করতে পারলাম। এরকম অনুশীলনীতে তোমাদের এই সমষ্টি নির্ণয় আছে অনেকগুলা, সেগুলি সুন্দরভাবে করতে পারবে। যাই হোক, এবার আমি আর আমার ক্লাস দীর্ঘায়িত করতে চাই না, তোমাদের কিছু বাড়ির কাজ দিতে চাই। সেই বাড়ির কাজগুলো তোমাদের পাঠ্য বইয়ে আছে, আমি একটু লিখে দিচ্ছি। এদিকে মুছে নিলাম। বাড়ির কাজ 13.1 অনুশীলনী। তোমরা তোমাদের বইতে অনেকগুলো আছে অনুশীলনীতে, তোমরা 6 থেকে 15 পর্যন্ত এই কাজ থাকবে। তোমরা এই বন্ধের মধ্যে বাসায় এই সূত্রগুলো নিয়মগুলো অনুসরণ করে একটা এক্সাম্পল করে দিয়েছি, বাদ বাকি তোমরা করবে। সময় মতো আবার আমাদের কাছে পৌঁছে দিবে। অন্যান্য বিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছো, তোমরাও এগুলি ভালো করে বুঝে নিজেরা করে একটা খাতায় নির্দিষ্ট সময় পর স্কুল যখন খুলবে তোমাদের সাথে দিয়ে দিবে। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিলাম তোমাদের অনেক উপকার হবে, তোমরা ভালো মতো শিখে নিও। পরিশেষে বলতে চাই যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া রাখবে, আমার পরিবারের জন্য দোয়া রাখবে। আর এই করোনা ভাইরাসের সময় তোমরা নিরাপদে থাকবে, মাস্ক পরবে, নিরাপদ দূরত্ব নিয়ে চলবে। সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।